This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। শোনা কথায় বিশ্বাস করো না, বংশ পরম্পরায় কোনো কথা চলে আসছে বলে বিশ্বাস করো না, সর্বসাধারণে এটা বলছে বলে বিশ্বাস করো না, ধর্মগ্রন্থে লেখা আছে তাই বলে কিছু বিশ্বাস করো না, বয়স্ক বা গুরুজনেরা এটা বলেছেন তাহলেও বিশ্বাস করো না। নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োগ করে যদি দেখতে পাও যে যেটা শুনছো সেটা যুক্তির সঙ্গে মেলে তাহলে সেটা বিশ্বাস করো। এতগুলো কথা বললাম, কথাগুলো আমার না, গৌতম বুদ্ধের। বুদ্ধং শরণম গচ্ছামি। আজ আমি বুদ্ধের শরণ নিলাম, কারণ আছে। জুনিয়র ডাক্তাররা বলেছিলেন সরকারি হাসপাতালে তাদের নিরাপত্তার অভাব রয়েছে। তিলোত্তমার ধর্ষণ এবং মৃত্যুর ঘটনার পর আরজিকর হাসপাতালে ওই সিআইএসএফের মোতায়েন হওয়া, অন্যান্য সরকারি হাসপাতালে নিরাপত্তার ব্যাপারে সরকারের বিবিধ প্রতিশ্রুতি দেওয়া, এগুলো তো ছিল। কিন্তু তারপরেও তো বুধবার রাতে আরজিকর হাসপাতালে নিজেদের মধ্যে বৈঠকের পর ওই জুনিয়র ডাক্তাররা বললেন, এবং যে কথাটা বললেন সেটা কোথাও গিয়ে তো সবার মনের মধ্যেই ধাক্কা দিল। কি বললেন তারা? বললেন কেউ কথা রাখেনি। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আনমোল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। কেউ কথা রাখছে না। তারা মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবের সাথে বৈঠক করে 5 দফা দাবি পেশ করেছিলেন। তারপরেও সরকার বলেছিল অন্তত 4 দফা পূরণ করে দেবে। 5 নম্বরটা নিয়েও ভাবনা চিন্তা চলছে, কিন্তু সরকার নাকি প্রতিশ্রুতি পূরণ করছে না। তখনও তাদের কথায় যখন তারা বলেছিলেন যে সরকার সব প্রতিশ্রুতি তারা দিয়ে দিয়েছেন, সব বিবেচনা করবেন সব দাবিগুলো, তখনও ওই বললাম তাদের কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করতে মন চায়নি। বুদ্ধের কথা স্মরণ করে মনে মনে তখন বলেছিলাম, জানেন তো, ডাক্তাররা বলছেন বলেই যে কোনো কিছু বিশ্বাস করে নিতে হবে এরকম তো ব্যাপার নেই, বরং নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা এগুলোকে প্রয়োগ করেছি। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলা কয়েকটা কথা ফের মাথার মধ্যে রিওয়াইন্ড করেছি, একটু নতুন করে ভাবতে শুরু করেছি, কারণ যতক্ষণ না মনে পড়বে ততক্ষণ তো বিচার করার শুরু হবে না। সিকিউরিটি অডিটের ব্যাপারে সৌজিৎ পুরকায়স্থ মিটিংয়ে ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা 100 কোটি টাকা যেটা দিয়েছি ফর অ্যাডিশনাল ওয়াশরুম, জলের পিউরিফাইড ওয়াটার, রেস্টরুম, লাইট, সিসিটিভি, অনেকটা কাজ শুরু হয়ে গেছে। চালাও। আমি? আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। মুখ্যমন্ত্রী কি বললেন শুনতে পেলেন তো? কি বলেছিলেন? রাজ্য সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে, অর্থাৎ শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, ডাক্তারদের দাবি পূরণে টাকা পয়সা খরচ করার কাজটাও সরকার নাকি শুরু করে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? ডাক্তাররা নিরাপত্তার অভাব বোধ করছেন, আর সরকার সেই অভাব দূর করার চেষ্টা করছে, কাজ শুরু করে দিয়েছে। তাহলে দুটো পরিপূরক হয়ে গেল না? সেরকমই তো ধরতে হবে। এটা ঠিক। দেখুন, যে কথা আর কাজের মধ্যে একটা ছোট্ট ফাঁক সবসময় থাকে, এটা একটা বাস্তবের ফাঁক আর কি, সেটাকে সবসময় ধরে নিতে হয় যে এটা থাকবে আর কি। এটা এই যত সূক্ষ্ম হবে, যত ফাঁকটা ছোট হবে, তত মনে হবে যে ওই কথা এবং কাজের মধ্যে ফারাক প্রায় নেই বললেই চলে, দুটোই খুব কাছাকাছি অবস্থানে আছে। মুশকিল কি জানেন? সেই ফারাকের সুযোগ নিয়ে যেভাবে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন ঘটে যাবে সেটা বুঝিনি। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন সরকারি হাসপাতালগুলোতে সিসি ক্যামেরা আরও বাড়াতে হবে।
তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর মনে আছে সবার আগে কোন প্রশ্নটা উঠেছিল, বা এরকম ঘটনাগুলোর ক্ষেত্রে কোন প্রশ্নটা সবার আগে ওঠে? ওখানেও সেটাই উঠেছিল, যেখানে ঘটনা ঘটেছে সেখানে কি কোনো সিসি ক্যামেরা ছিল? উত্তর কি ছিল না। আরজি কর হাসপাতালের ওই এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট মেডিসিনের সেমিনার রুম, যেটা অকুস্থল বলে শোনা যাচ্ছে আর কি, যেখানে তিলোত্তমার বডিটা পাওয়া গেছিল, তার আশেপাশে কোনো সিসি ক্যামেরা ছিল না, সেখানেও ছিল না। ফলে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছিল, সেই সিসি ক্যামেরাটা ছিল সেমিনার রুম থেকে বেশ খানিকটা দূরে। মনে রাখতে হবে, চেস্ট মেডিসিনের করিডরে, সেমিনার রুমের আরও কাছে বা সেমিনার রুমেই যদি একটা সিসি ক্যামেরা থাকতো, এমন কোনো ক্যামেরা যেটাতে অন্তত সেমিনার রুমের দরজাটা ফোকাস করা হচ্ছে, এরকম যদি থাকতো তাহলে কি হতো? অনেক কিছুই হতো। মানে সত্যি কথা বলতে কি, এত চিন্তা ভাবনা, দীর্ঘসূত্রিতা, টানা পোড়েন, রাজনৈতিক চর্চা কিচ্ছু হতো না। কারা তিলোত্তমাকে নির্যাতন করে খুন করেছে সেটা সহজেই ধরা যেত, মোক্ষম প্রমাণ থাকতো হাতে। সেই মোক্ষম প্রমাণটা নেই বলেই তো মোক্ষম প্রশ্নটা উঠেছিল, তাহলে কি অভিযুক্ত বা অভিযুক্তরা তারা জেনে বুঝেই কাণ্ড ঘটানোর জন্য ওই জায়গাটা বেছে নিয়েছিল, যাতে সহজে কোনো তদন্তকারী সংস্থা তাদের চিহ্নিত করতে না পারে? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুন যদি পরিকল্পনা মাফিক ঘটে থাকে, তাহলে ভেবে চিনতে প্লেস অফ অকারেন্স মানে অকুস্থল, কোথায় ঘটনাটা ঘটানো হচ্ছে, সেই জায়গাটাও তো ভাবনা চিন্তা করে বেছে নেওয়ার একটা সুযোগ থাকে, তাই না? সেক্ষেত্রে যেখানে সিসি ক্যামেরা নেই সেই জায়গাটাই বেছে নেওয়াটা সহজ, বা সেটাই যুক্তিযুক্ত, অন্তত অপরাধীদের দৃষ্টিকোণ থেকে দেখলে সেটাই তো দাঁড়ায়। চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মোদের যখন খেলা মন। জমবে আনমোল মারি প্লাসই জিতবে। কিন্তু যদি অপরিকল্পিতভাবে কোনো ঘটনা ঘটে, যদি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখাতে গিয়ে কেউ কোনো অপরাধ করে ফেলে, তাহলে তো স্থান, কাল, এই সমস্ত বাছবিচারের সুযোগটা নাও থাকতে পারে। তখন কোনটা কাজে আসতে পারে? ওই সিসি ক্যামেরা। এই ঘটনাটারই প্রমাণ বা এই বিষয়টারই মানে হাতে গরম প্রমাণ আমরা কোথায় পেলাম জানেন? ওই পানিহাটির সাগর দত্ত হাসপাতালে এক রোগীর মৃত্যুর পর তার পরিবার পরিজন, হাসপাতালের এক ইন্টার্ন, এক হাউস স্টাফ, এক পিজিটি এবং কয়েকজন নার্সিং স্টাফকে মারধর করেছে। আর হামলার সেই ছবিটা ধরা পড়ে গেছে সিসি ক্যামেরার ফুটেজে। কারণ রোগীর মৃত্যুর পর যারা ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের আক্রমণ করবেন বলে ভেবে নিয়েছিলেন, সেটা তো তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া, হয়তো শোকের একটা অন্য রকম ফের বেরিয়ে এসেছিল তাৎক্ষণিকভাবে। তারা মাথায় রাখেননি হাসপাতালের 5 তলায় ওই মহিলা ওয়ার্ডে ঢুকে হামলা চালালে সবটাই সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সবার পরিবারে, সবার মা বাবা সবাই খুবই চিন্তিত যে ডিউটিতে গিয়ে যে কোনো দিন যার সাথে যা কিছু হয়ে যেতে পারে। 20 জন কী করে ডিউটি আওয়ার্সের মধ্যে সন্ধ্যে 6টার সময় 4th ফ্লোর অবধি উঠে চলে গেল, কেউ সেটা জানতে পারলো না। 2 ঘন্টা অবধি কোনো অ্যাকশন হলো না, সবাই দাঁড়িয়ে সেখানে, সবাই জুনিয়র ডাক্তার, সিস্টার, নার্স সবাইকে হেনস্থা হতে হলো। সত্যি একটু চিন্তার বিষয়, যদি হাসপাতালে এসেও আমরা সেফ না থাকি তাহলে কিছু সত্যি করেই কিছু বলার নেই। সিভিয়ার ফেস হচ্ছে, সিকিউরিটি সিস্টেম ঠিকঠাকভাবে থাকে না। আপনারা দেখুন, যদি দেখতে পান তাহলে অবশ্যই আতঙ্ক লাগে। কোনো সময় বাড়ি থেকে বলে যে বাড়ি থেকে কি চিন্তায় থাকে কাজে এলে? সব সময় মারধর হয়েছে, অনেক কিছু হয়েছে, হাত টানাটানি হয়েছে, ফিমেল রেসিডেন্টের ওপর হয়েছে। কর্মবিরতি ডিসাইড করে নিয়েছি, কমপ্লিট সিজওয়ার্ক। অবস্থান তো চলবে। বেসিক যেগুলো বলা হচ্ছিল যে আমাদের আস্তে আস্তে দেওয়া হবে, সেগুলো আমরা ভেবেছিলাম সেগুলো দেওয়া শুধু না, সেগুলো এফেক্টিভ হবে। কিন্তু এফেক্টিভ আমরা কালকের ইনসিডেন্টের পরে দেখলাম যে সেটা একদমই এফেক্টিভ নয়। যতক্ষণ না এবার আমরা পুরো সিকিউরিটি পাচ্ছি, এবার আমরা কোনো প্রতিশ্রুতিতে ফিরবো না, আমরা কোনো মৌখিক
আগেকার শাসনে ফিরবো না। এবার আমরা দেখব, বুঝবো যে সিকিউরিটি এসছে, তবে কিন্তু আমরা ফেরত যাব। দেখুন, আমরা একবারও বলছি না যে এই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, এরা যা যা বলছেন সেটাই ধ্রুব সত্য, সেটাই আলটিমেট, সেটাই সত্যি, এর বাইরে আর কোনো সত্যি হয় না। এই যে সবাইকে তিলোত্তমার মৃত্যু মানে ধর্ষণ আর খুনের পর এই জুনিয়র ডাক্তাররা সবাইকে যে জাগিয়ে দেওয়ার মতো একটা আন্দোলন করেছিলেন, একটা প্রতিবাদ কিভাবে হতে হয় বা প্রতিবাদ যে করা যায়, প্রশাসনের সর্বোচ্চ স্তরকে নাড়িয়ে দেওয়া যায়, এই রকম আন্দোলন করেছিলেন। তার জন্য কিন্তু তাদের 7 খুন মাফ হয়ে যায় না। দেখুন, মানুষের চিকিৎসা করতে গিয়ে যেমন সবাইকে বাঁচানো যায় না, এটা যেরকম ঠিক, তেমনি কোনো সময় কোনো ক্ষেত্রে ডাক্তারবাবুদের কোনো গাফিলতি কখনো থাকে না, এটাও তো ভেবে নেওয়া ঠিক নয়। সব ছবিরই তো এপিঠ ওপিঠ দুটো পিঠ থাকে, কিন্তু যেটা চোখের সামনে দেখবেন সেটাকেও কি পুরোপুরি ভুল বলা যায়? नहीं हुआ बाबू, क्या नहीं हुआ? एक ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया वाला। भाईजी बेचे যেত, আমার ভাইজি বেঁচে যেত। পিসি বাঁচাও, পিসি বাঁচাও, আমরা দুই বোনে মিলে পিসি বাঁচাও, পিসি বাঁচাও। বাঁচাতে পারলাম না, বাচ্চাকে চাই, আমার বাচ্চাকে। পিসি বাঁচাও, পিসি বাঁচাও। কিন্তু ডাক্তার এলো না, জানেন সিলিন্ডার দিয়েছে খালি, কি বলে গ্যাস, গ্যাস খালি দিয়েছে, গ্যাস খালি দিয়েছে, ওর মধ্যে গ্যাস ছিল না, ওর মধ্যে গ্যাস ছিল না। মারা গেছে তখন এ করেছে, বলে ডেঙ্গু আছে, ডেঙ্গু আছে 5 দিন ধরে, কালকে কিভাবে ট্রিটমেন্ট করলে, ওর কাগজ আছে, 5 দিনের আগে ডেঙ্গুর কাগজ আছে, ওর টোটাল রিপোর্ট আছে। কেউ তো রিপোর্ট দেখছে না, তো কোনো ডাক্তার দেখছে না তো রিপোর্ট, যে একটা বলে দিল লোক মেনে নিল। 2:57 PM এ একটা পেশেন্ট ভর্তি হয় আমাদের মেডিসিন ওয়ার্ডে, 29 ইয়ার্স ওল্ড একজন ফিমেল ভর্তি হয় মেডিসিন ওয়ার্ডে ফিভার অফ আননোন অরিজিন নিয়ে। 4:30টার সময় আনফর্চুনেটলি ওনার কন্ডিশন ডিটোরিওরেট করে এবং 6টার সময় এক্সপায়ার করেন উনি। এবার উনি আসার পর থেকেই যারা অন ডিউটি ডক্টর ছিলেন ওনারা যথাযথভাবে ওনাকে অ্যাটেন্ড করেছেন। দেখুন, সাগর দত্ত হাসপাতালে যে তরুণীর মৃত্যু হলো, যে মৃত্যুকে ঘিরে এত কিছু হলো, জুনিয়র ডাক্তাররা বলছেন তিনি আননোন ডিজিজ মানে অজানা রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন, আর পরিবার বলছে তরুণীর ডেঙ্গি হয়েছিল। ডেঙ্গি হলেও জুনিয়র ডাক্তারদের কি দোষ দেওয়া যায়? এটাও তো ভেবে দেখতে হবে। একটা সময় ছিল না যখন ডেঙ্গিতে মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে নাকি তা লেখা হতো না, লেখা হতো আননোন ফিভার, লেখা হতো না লিখতে হতো, যাই হোক এ নিয়ে বিতর্ক আছে। মোদ্দা কথা হচ্ছে অজানা জ্বর লেখা হতো, এটা তো আমরা জানি, কিন্তু এখন তো ডেঙ্গি লেখা হয়। সাগর দত্তের জুনিয়ররা তাদের সিনিয়র চিকিৎসকদের কাছ থেকে অজানাকে জানার বা অচেনাকে চেনার সুযোগ পাননি নাকি? মানে দেখুন, কত কিছুই তো ঘটে, তাই না? হয়তো এটাও তারা জানতে পারেননি যে ডেঙ্গি হলে ডেঙ্গি বলতে হবে। সে যাই হোক, যে রোগী হোক না কেন, পরিবারের অভিযোগ তো শুনলেন, শুধুমাত্র অক্সিজেন ছাড়া হাসপাতালে নাকি আর কিছুই হয়নি। চিকিৎসকদের ডাকা হয়েছে, তারা আসেননি, আর সেই অক্সিজেন সিলিন্ডারও তাদের অভিযোগ খালি ছিল। দেখুন, যদি এই অভিযোগগুলো সঠিক হয় সেটাও তো খতিয়ে দেখা দরকার, কারণ এগুলো যদি সত্যি হয় তাহলে ভবিষ্যতে তো আরও অনেক রোগীর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের ওপর হামলার অভিযোগে পুলিশ ওই আত্মীয় পরিজনদের 4 জনকে গ্রেফতার করেছে, আর তাদের দাবি, তাদের অভিযোগ, তাদের মেয়ে যে বিনা চিকিৎসায় মারা গেল তার জন্য কেন কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলো না? আজ সাগর দত্ত হাসপাতালে বিক্ষোভ দেখাতে এসে এই প্রশ্নটা যারা করলেন তাদের প্রশ্নের মধ্যেই কি উত্তরটা রয়ে গেছে? এক, যদি সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের কোনো গাফিলতি থেকে থাকে তবে সেটা খতিয়ে দেখার জন্য স্বাস্থ্য দপ্তর আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদের কাছে অভিযোগ জানানোর মতো একটা ব্যবস্থা থাকা দরকার। তাহলে কি তাদের ওপর রোগীর পরিবার ভরসা করছে না? আর 2, ডাক্তার বা নার্সদের কোনো গাফিলতি যদি থেকেও থাকে তাতেই কি তাদের ওপর হামলার কোনো অধিকার তৈরি হয়ে যায়? শোকের বহিঃপ্রকাশ থাকতেই পারে, কিন্তু সেটা কি এইভাবে ডাক্তার পেটানো বা নার্স পেটানোর
অধিকার দিয়ে দেয়, সেটার মধ্যে দিয়েই কি যাবতীয় প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাবো? দেখুন, এটাই যদি শোকের বহিঃপ্রকাশ হয়, এটাই যদি ছোঁয়াচে হয়ে যায়, এটাই যদি নিয়ম হয়ে দাঁড়ায়, এটা তো ঘটনা। খারাপ লাগবে শুনতে, এটাই তো ঘটনা। ডাক্তাররা তো সবাইকে সুস্থ করতে পারেন না, সম্ভব নয়, তারা তো সব অমর হয়ে যেতাম আমরা। যে ক্ষেত্রেই এরকম কোনো দুঃখজনক ঘটনা ঘটবে, সেখানে কি তাহলে শোকের বহিঃপ্রকাশে আক্রান্ত হবেন ডাক্তার বা স্বাস্থ্যকর্মীরা? এটা কোন সিস্টেম? সাগর দত্ত হাসপাতালে গতকাল যারা হামলা করলেন তারা কি শুধুমাত্র আইন ভাঙলেন? না, তারা ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ, জেলা প্রশাসন, সব থেকে বড় কথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে বিপাকে ফেললেন, জানেন তো। নাহলে তড়িঘড়ি কি হাসপাতালে ছুটে যেতেন রাজ্যের স্বাস্থ্য সচিব থেকে শুরু করে উত্তর 24 পরগনার জেলা শাসক বা ব্যারাকপুরের পুলিশ কমিশনার? তাগিদ তো এমনি এমনি আসেনি। পরিস্থিতি আঁচ করে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতেই তো ছুটে গেছিলেন প্রশাসনিক আর ওই স্বাস্থ্যকর্তারা, কারণ তারা বুঝেছিলেন তাদের যা যা এখন পর্যন্ত বক্তব্য, প্রশাসনের শীর্ষস্তর থেকে যা যা আশ্বাস এই চিকিৎসকরা এতদিন ধরে পেয়েছিলেন, সেই আশ্বাস নিয়েও তো প্রশ্ন উঠে গেল। এবং একই সঙ্গে এটাও প্রমাণ হয়ে গেল তারা কতটা তাদের কাজটা করবেন সেটা নিয়ে রোগীর আত্মীয় স্বজনদের ওপর তাদের মধ্যে সেই ভরসাটা নেই। একটা মিটিং হলো, মিটিংয়ের মধ্যে অনেকটা ইস্যু ডিসকাস হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি আছে, তার মধ্যে প্রাইভেট সিকিউরিটি, পুলিশ অ্যান্ড হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। সেই জন্য কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি ওয়ার্ড নিয়ে ইস্যু ছিল, অ্যাক্সেস কন্ট্রোলটা, কি অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনায় যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। এসেছিলাম, ওনাদের থেকে কথা হয়েছে, ওখানে সিকিউরিটি কনসার্ন ছিল, নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল, যে ঘটনা হয়েছে সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে, ওদের রেস্ট রুম অ্যান্ড অল আদার থিংসের কাজও করা হচ্ছে। দেখুন, কোনো শোনা কথা নয়, চোখে যা দেখছি তা থেকেই বলছি। কিছুতেই কি ডাক্তারদের আস্থা অর্জন করতে পারছে না প্রশাসন? সেজন্য কি ব্যারাকপুরের সিপি, স্বাস্থ্য সচিবরা বেরোনোর সময় শুনতে পাচ্ছিলেন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো ডাক্তারদের স্লোগান শোনা যাচ্ছিল, জুনিয়র ডাক্তাররা হায় হায় বলে চিৎকার করছিলেন। আরেকটা পয়েন্ট, সাগর দত্ত হাসপাতালের সিসি ক্যামেরা ফুটেজই প্রমাণ করছে নিরাপত্তার অভাব ছিল। হাসপাতালে উপস্থিত পুলিশ কর্মীর সামনেই ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের উপর রোগীর পরিজনরা যেভাবে চড়াও হয়েছে, হামলা করেছে, তা থেকে তো 3টে বিষয় স্পষ্ট। প্রথমত ওই বললাম, যে শর্তে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা তুলেছিলেন, সেই প্রাথমিক 5 দফা 6 দফা দাবির অন্যতম নিরাপত্তার শর্ত রাজ্য সরকার পূরণ করতে পারেনি। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টে তিলোত্তমা ধর্ষণ আর খুনের মামলার শুনানি ছিল 17ই সেপ্টেম্বর। সেদিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছিলেন 14 দিন সময় চাই, তার মধ্যে সরকারি হাসপাতালগুলোতে সুরক্ষার ব্যবস্থা হয়ে যাবে। আজ 28শে সেপ্টেম্বর, ওই শুনানির পর 11 দিন হয়ে গেছে। সাগর দত্ত হাসপাতালের ঘটনা কিন্তু দেখিয়ে দিচ্ছে পরবর্তী শুনানিতে রাজ্যের অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ আছে। আর তৃতীয়ত, সাগর দত্ত হাসপাতালে তাদের সহপাঠী সহকর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনাকে সামনে রেখে ওই সেই পুরনো বক্তব্য তো ফের একবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়ে যাবে এই জুনিয়র ডাক্তাররা। রাজ্য তাদের সরকারি প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না, পালন করছে না। ইতিমধ্যেই তো এই সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি শুরু হয়ে গেছে একই দাবিতে, নিরাপত্তার দাবিতে। এবার এই যুক্তিতে ফের আন্দোলনে নেমে পড়ার সুযোগ বাকি জুনিয়র ডাক্তারদের সামনেও চলে এসছে। দেখুন, তিলোত্তমা মামলায় সুপ্রিম কোর্টে সিনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন করুণানন্দী। আজ TV9 বাংলার তার সাথে দেখা করেছিল। TV9 বাংলার প্রশ্নের উত্তরে আইনজীবী করুণানন্দী কিন্তু পরিষ্কার বলেছেন, রাজ্যের যে ডাক্তাররা আন্দোলন করছেন তাদের ব্যাপারে
একটা বিরূপ মনোভাব দেখিয়েছিল রাজ্য সরকার। তারা সুপ্রিম কোর্টে রোগী মৃত্যুর পরিসংখ্যান দেখিয়েছিল। রাজ্যের তরফে কপিল সিব্বাল সেটা পেশ করেছিলেন, করে বলেছিলেন যে জুনিয়র ডাক্তাররা তারা এভাবে আন্দোলন করছেন, তারা কর্মবিরতি পালন করছেন, তার ফলে ওই 7 লক্ষের মতো লোককে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয়েছে। 27 থেকে 29 জন মারা গেছেন, তাদের এখন ক্ষতিপূরণ দিতে হবে। এবার এই ঘটনার পর এই বিষয়টা তো সুপ্রিম কোর্টে উঠবে, সেটা করুণানন্দীর কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে। তার মতে রাজ্য সরকার যে পরিসংখ্যান দিয়েছিল তা সবৈব মিথ্যা। আরেকটা কথা করুণা জানাচ্ছেন, 30শে সেপ্টেম্বরের শুনানিতে রাজ্য যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা যে পালন করতে পারেনি, অর্থাৎ হাসপাতালে যে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করার কথা ছিল, যেটা রাজ্য কথা দিয়েছিল কোর্টকে, সেটা যে করতে পারেনি সে কথাও তিনি আদালতে বলবেন। অর্থাৎ এই বিষয়টা, সাগর দত্তর বিষয়টা, সেটা কিন্তু 30 তারিখ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। অর্থাৎ তিলোত্তমা মামলার পরবর্তী শুনানিতে রাজ্য কিন্তু ডাক্তারদের তরফ থেকে পাল্টা অভিযোগের মুখে পড়তে চলেছে। একটা ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, আর ন্যাশনাল টাস্ক ফোর্স এর সামনে আমরা এই স্ট্রাকচারাল চেঞ্জ এর ইন রিলেশন টু দ্যাট আমরা আমাদের প্রপোজাল প্রেজেন্ট করব, আর দে উইল টক অ্যাবাউট হাউ দেয়ার শুড বি সেপারেট ডিউটি রুমস, সিসিটিভি, but also sexual harassment committees and safety audits, gender audits. আপনি ডে এন্ডে মনে করেন যে সিবিআই এর কাছ থেকে ভালো কিছু আশা করেন? কেন করবেন না? আর জিনিস দেখতে হবে কি আজকাল আমাদের দেশে এই ইনস্টিটিউশনাল ট্রাস্ট ইজ অ্যাট অ্যান অল টাইম লো। সিবিআইকে এত ট্রাস্ট কেন করছেন? কেন কি দের ইজ আ পলিটিক্যাল অপোজিশন। তো খাঁচা তোতা পাপি কার খাঁচার তোতা পাপি, রাইট? সো দের ইজ অ্যান ইনসেন্টিভ ফর দ্য সিবিআই টু গেট ইট রাইট। যে গোল্ডেন আওয়ার অফ এভিডেন্স হয় ইন দ্য ফার্স্ট ডে, আর ক্রিমেশন এত শিগগিরই হয়ে গেল, দ্যাট মেক্স দ্য সিবিআই's জব মাচ মোর ডিফিকাল্ট। But there appears to be a lot of evidence to lead to the right conclusion. তো আমরা দেখব। 20 জনের মৃত্যু হয়েছে, নেগলিজেন্স এই শব্দটা ব্যবহার করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। আপনি কি মনে করেন যে এটা লিগালি ঠিক? আমাদের সিনিয়র চিকিৎসক ডাবল ডিউটি করছে। কেন কি আমরা জানি কি আমাদের জুনিয়র রেসিডেন্টসরা সেফ ফিল করছেন না, আমরা ওদেরও সাপোর্ট করছি, যখন টাইম হয় আমরা প্রোটেস্টও করছি, আর আমরা ডাবল ডিউটিও করছি। আমাদের হিপোক্রেটিক ওথ ইজ কারেন্টলি ফুলি আপহেল্ড। তাহলে এইসব যে মালাইন করা হচ্ছে আমাদের is completely wrong, and morally wrong, legally wrong, and also factually wrong. দেখুন, গোল্ডেন আওয়ারে তদন্ত সিবিআইয়ের হাতে ছিল না, আর তড়িঘড়ি দেহের অন্ত্যেষ্টি সেরে ফেলা হয়েছিল। মানে যে কথাগুলো এতদিন ধরে বারবার এই তিলোত্তমার বাবা মা বলছিলেন, সেটা আইনজীবীদের কাছেও সেটাই গ্রাহ্য, তারাও সেটাই বলছেন। করুণানন্দী তিনি তো এই বিষয়গুলো মানে সেই অর্থে অনেকেই সিবিআইয়ের দিকে আঙুল তুলছেন, দীর্ঘসূত্রিতার কথা উঠছে, কেন এতদিনে তারা কিছু প্রমাণ করতে পারলো না সেটা বলছে। আইনজীবীর কথা থেকে কিন্তু পরিষ্কার সিবিআইয়ের কাজটা অনেক কঠিন হয়ে গেছে। তারা যে ইঙ্গিতটা দিয়েছিল সিবিআই, সেটাকে মান্যতা দিচ্ছেন তিনি, যে সত্যি অনেক প্রমাণ নষ্ট হয়েছে, যার ফলে কাজটা কঠিন। কিন্তু আরও অনেক প্রমাণ রয়েছে, এবং সব থেকে বড় কথা সিবিআইয়ের নাকি একটা তাগিদ রয়েছে, তারা যে দলদাস নয়, কারোর খাঁচার তোতা পাখি নয়। এটা যেটা তাদের ওপর মাঝে মধ্যেই পলিটিক্যালি, রাজনৈতিকভাবে দেখিয়ে দেওয়া হয় যে কথাটা, সেটা যে ভুল সেটা প্রমাণ করার একটা তাগিদ রয়েছে সিবিআইয়ের। এটাই তো আশ্বাস দিচ্ছেন করুণানন্দী। এটা কিন্তু মানে যারা অলরেডি মানে ধৈর্যটা হারাতে শুরু করেছিলেন তাদের জন্য একটা বার্তা। কিন্তু দেখুন, তিলোত্তমা ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে ধৈর্য ধরতে হলেও নিরাপত্তার প্রশ্নে কি
এই জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করবেন? সাগর দত্ত হাসপাতালে রোগিনীর মৃত্যুতে তো ওই কর্মবিরতিকে দায়ী করা যাবে না, কারণ সিসি ক্যামেরার ফুটেজেই প্রমাণ ফিমেল ওয়ার্ডে ডাক্তার নার্স সবাই ছিলেন। ফলে কাজ করেও মার খাওয়ার অভিযোগে প্রতিবাদ স্বরূপ কাজ বন্ধের যুক্তি কিন্তু সাগর দত্ত ওই জুনিয়র ডাক্তারদের সামনে খুলে দিচ্ছে। জুনিয়র ডাক্তাররা আবার আন্দোলনে নামলে কী হবে? সাগর দত্তের কর্মবিরতির ঢেউ অন্যান্য মেডিকেল কলেজে আছড়ে পড়লে কী হবে? তখন কে দায়ী থাকবে? তখন এই দায়টা সরকার কি এড়াতে পারবে? শুধু তখন ওই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির দিকে আঙ্গুল তুললে বা কে কোথায় মারা গেছেন তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো জিনিসটা জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করলে সেটা কি কার্যকরী হবে না সেটা ঠিক হবে? দেখুন, মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলছেন তিনি 2 মিনিটে সব সামলে দেবেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিষেধ করলেও তিনি নাকি শুনবেন না। ভাবতে পারেন, সব পাশাপাশি যদি এরকম বক্তব্যগুলো আসতে থাকে, তৃণমূল নেত্রীর কথা না শোনার মতো কেউ তার মানে তৃণমূলে আছেন, মানে আগে থেকেই ছিলেন নাকি এখন সেই সাহসটা অর্জন করেছেন, নাকি সাহসী হওয়ার জন্য তৈরি হচ্ছেন, সেটা আমরা জানি না। কিন্তু গোটা বিষয়টা কিন্তু তৃণমূলের জন্য কেউ বলবেন সিঁদুরে মেঘ, কেউ বলবেন খুব ইন্টারেস্টিং বিষয়। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তারপরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। আমরাও যেমন কালকে এসএসকে কনভেন্ট সেকেন্ড থেকে বলেছি যে আমাদের নমনীয়তাকে আমাদের দুর্বলতা ভাববেন না। তাহলে দুর্বলতা যদি আমাদেরকে ভাবতে হয়, যেমন আজ সাগর দত্ত আংশিক কর্মবিরতি থেকে পূর্ণ কর্মবিরতির দিকে গেছে কালকে, তাহলে বাকি কলেজগুলোকেও হয়তো সেই পথেই এগোতে হবে। এই মুহূর্তে আমরা হয়তো সেই ঘোষণা করছি না, কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের মিটিং হবে, মিটিংয়ের পর আমরা আমাদের কর্মবিরতি সম্পর্কে সিদ্ধান্ত জানাবো। কে হয় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তবু কিছু পুরনো কথা জানেন তো, মনে পড়ে যায়। হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি ছিল। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী জামিনের পক্ষে সওয়াল করেছিলেন। তার যুক্তি কী ছিল? ওই অনুব্রত মণ্ডল, তিনিও তার দলেরই লোক, সুতরাং তার দলের লোকের উদাহরণ দেবেন, এতে আর অবাক কী হওয়ার কী আছে, তাই না? পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তাই জন্য যুক্তি ছিল যে তার মক্কেল তিনি অনুব্রত মণ্ডলের মতো ক্ষমতাধর নন। তাই অনুব্রত মণ্ডল যদি জামিন পেতে পারেন, তাহলে তার মক্কেল কী দোষ করলেন? মজা কি জানেন? এরপরেই বিচারপতি অপূর্ব সিনহা রায় বলেন হতেই পারে জামিন পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে ফের ক্ষমতা দিল তার দল। এর কারণ কি? কারণ অনুব্রত মণ্ডলই তো, তিনি দলের নেক নজরে আছেন। তিনি জেলে ছিলেন 2 বছর, সভাপতির পদটা যায়নি। ফিরে এসে তিনি যথারীতি সেই বীরভূম জেলা সভাপতির চেয়ারেই বসেছেন। এবার কোথাও গিয়ে ওই অনুব্রত মণ্ডলের উদাহরণটা সামনে এনে বিচারপতি কি তার পর্যবেক্ষণটা এই রকমভাবে তুলে ধরলেন যে জামিন পেয়ে গেলে এখন হয়তো তার দল পার্থ চট্টোপাধ্যায়কে যথারীতি বহিষ্কার করেছে বা সাসপেন্ড করেছে বা মন্ত্রিত্ব থেকে সরিয়েছে, কিন্তু ফিরে এলে, জামিন পেয়ে ফিরে এলে তার ঋত ক্ষমতা, মানে ঋত গৌরব আর কি, সেটাকে যে তাকে ফিরিয়ে দেওয়া হবে না, এরকম গ্যারান্টি দেওয়া যায় নাকি? আদালতের পর্যবেক্ষণটা জানার পর হৃদয় খুঁড়ে বেদনাটা কিন্তু জাগাতেই হচ্ছে, জানেন তো। দেখুন, পুরোটাই কিন্তু তৃণমূলের অন্দরের ব্যাপার। পার্থ চট্টোপাধ্যায় তিনি দেখাচ্ছেন ওই অনুব্রত মণ্ডলকে, দেখাতেই পারেন তার দলের লোক। এবার উল্টো দিকে দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের স্মৃতি কাল শুধু হাইকোর্ট যে উস্কে দিয়েছে এমন তো নয়, আরও একজন পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় আর টাকার পাহাড়ের স্মৃতিটা উস্কে দিয়েছেন। তিনিও তৃণমূলেরই লোক,
সব তৃণমূলের মধ্যে। তাই এবার এই সমস্ত কথা তো না বললেই নয়। দেখুন, যেটা বলছিলাম, জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তারই দলের অনুব্রত মণ্ডলের যে ছবিটা, মানে তার ক্ষেত্রে যা হয়েছে সেটাই সামনে রেখেছিলেন। আবার ওই অনুব্রত মণ্ডলের মতোই তিনি ক্ষমতাশালী হয়ে উঠতে পারেন, এই যুক্তিতেই তার জামিনের আবেদনটা খারিজ হয়েছে। এবার যার কথা বলবো তিনিও কিন্তু তার ওপর শাস্তির খাড়া নেমে আসার পর সেই পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডলদেরই উদাহরণ দিয়েছেন। মানে তৃণমূলের বিচারে তৃণমূলই হচ্ছে মাপকাঠি, তৃণমূলের হৃদয় খুঁড়ে বেদনা জাগাচ্ছে। এক্ষেত্রে সেই বেদনার কারণ রাজন্যা হালদার, যাকে তৃণমূলের ব্লু আইড গার্ল বলেই লোকে চিনত। খুব দ্রুত খ্যাতির শীর্ষে পৌঁছে গেছিলেন তিনি। 21শে জুলাইয়ের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বসে গান শোনানোর সুযোগ যিনি পেয়েছিলেন, সেই রাজন্যা বলছেন তার বাড়ির থেকে নোটের পাহাড় তো পাওয়া যায়নি, তার বাড়িতে ইডি সিবিআই তো আসেনি, তাকে ইডি সিবিআই গ্রেফতারও করেনি, তবুও দল তাকে সাসপেন্ড করেছে। নাম করেননি, কিন্তু রাজন্যা তো দেখছি তৃণমূলের সব থেকে দুর্বল জায়গাগুলোতেই আঘাত করে বসে আছেন। দলের বড় বড় নেতারা তারা যেভাবে এই দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ উঠেছে, যেভাবে নেতা মন্ত্রীদের বাড়িতে নিয়মিত সিবিআই হানা দিয়েছে, আর যেভাবে তাদের ডেকে পাঠিয়েছে, যেভাবে সাংসদ থেকে শুরু করে একদম বিধায়ক অবধি, এমনকি কাউন্সিলর স্তর অবধি সবাইকে এই এজেন্সির ভয়ে তটস্থ হয়ে থাকতে হচ্ছে, সেই জায়গাটা তো সব থেকে অস্বস্তির জায়গা, তাই না? সেই জায়গাটায় যদি দলেরই কেউ আঙুল রাখেন, তাহলে ব্যথাটা আরও কত বেড়ে যেতে পারে বলুন তো। সিবিআই আমাকে ডাকেনি, ইডির ঘরে আমি যাইনি, খুন করিনি, ধর্ষণের মতো গর্হিত অপরাধ, নোংরা নিম্নরুচির মানসিকতার পরিচয় আমি দিইনি। আমার আশা করি আমার মানে বাড়িতে টাকা পাওয়া যায় না, তো তারপরেও দলের বিরুদ্ধে, দল বিরোধী কোন কাজ আমি সেটা বলতে পারবো না। তবে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের যে শর্ট ফিল্মটি আসছে সেটাই এর সম্পূর্ণ উত্তর, আত্মকথন সেটাই দিয়ে দেবে। একটা কথা ভাবুন, রাজন্যা তিনি তৃণমূলের এই নবপ্রজন্মের প্রতিনিধি। এবার নবপ্রজন্ম তারা কোন চোখে দলকে দেখে, দলের মধ্যে কি কি রয়েছে, তার ফিরিস্তি তো তিনিই শুনিয়ে দিলেন। আর কাউকে, বিশেষ করে বিরোধীদের, আর কিছু বলার প্রয়োজন পড়বে? এবার এটা এতগুলো কিন্তু বলেও, মানে ওনার বক্তব্য তো খুব পরিষ্কার, এই এত গুণধর দলের মধ্যে বহাল তবিয়তে রয়েছে, তাহলে আমি কেন সাসপেন্ড হলাম? সত্যিই তো, তাহলে রাজন্যাকে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করলো কেন? আর শুধু তো রাজন্যা নন, সাসপেন্ড হচ্ছেন প্রান্তিক চক্রবর্তীও। টিএমসিপির সভাপতি তৃণাঙ্কুরের সই করা চিঠি বলছে রাজন্যার প্রান্তিক নাকি দল বিরোধী কাজ করেছিলেন। এবার কি দল বিরোধী কাজ করেছেন রাজন্যা তার বন্ধু প্রান্তিক একটা শর্ট ফিল্ম বানিয়েছেন, যার নাম আগমনী, তিলোত্তমাদের গল্প। মহালয়ার দিন ইউটিউবে এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটার মুক্তি পাওয়ার কথা, সেই সিনেমাটারই পোস্টার কাল রিলিজ করেছে। দেখুন, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজন্যাদের এই শর্ট ফিল্মটা, তার ওই পোস্টারের মধ্যেই কি তাহলে যাবতীয় জুজু দেখে ফেললো তৃণমূল? কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে লিখেছিলেন যে আরজি কর প্রসঙ্গ উল্লেখ করে একটা শর্ট ফিল্মের খবর এসছে, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, আমরা তিলোত্তমার ঘটনার ন্যায় বিচার চাই। এই স্পর্শকাতর বিষয়কে প্রচারে ব্যবহার করার চেষ্টার আমরা বিরোধী। এখানেই শেষ নয়, এরপরেই কুণাল ঘোষ লেখেন যে বা যারা এর সঙ্গে জড়িত, মানে এই শর্ট ফিল্মের সাথে জড়িত, খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে টিএমসিপি নেতৃত্বকে। আচ্ছা, রাজন্যার ওই শর্ট ফিল্মের পোস্টার রিলিজ হয়েছে গতকাল, কিন্তু তারা যে এরকম একটা কাজ করছেন, আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে যে শর্ট ফিল্ম করছেন, এটা তো
তৃণমূল নেতৃত্বের অজানা থাকার কথা নয়। তাহলে কি এমন হলো যে কালকেই রাজন্যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাটা তৃণমূলের মাথায় এলো? দেখুন, কারণ তো অনেকগুলো থাকতে হয়। আমরা কয়েকটা সম্ভাব্য কারণ একটু খতিয়ে দেখতে পারি। এক, কালকেই এসএসকেএমে ওই গণকনভেনশন থেকে ঠিক হয়েছে মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ হবে। বেশ কিছু সংগঠন ঠিক করেছে যে মহালয়ায় তিলোত্তমার জন্য বিচারের দাবিতে নতুন করে পদ দখল হবে। তৃণমূল কি মনে করছে উৎসবের আবহেও যখন প্রতিবাদের আগুনটা নিভছে না, তখন তিলোত্তমার স্মৃতি রাজন্যারা আরও উস্কে দিচ্ছেন? এখানেই আমার দ্বিতীয় প্রশ্ন। মুখে যতই বলুক, তৃণমূলের কাছে এই তিলোত্তমা নামটা কি একদম শেল হয়ে বুকে বেঁধছে? যখনই নামটা শুনছেন তখনই একদম অস্বস্তিতে ছটফট করে উঠছেন। তিলোত্তমা নামটাই কি লেটেস্ট অস্বস্তি? এটা কিন্তু ভেবে দেখার মতো বিষয়। যতই প্রত্যেকে বলুক তিলোত্তমার জন্য সুবিচার চান, আসলে তিলোত্তমার সংক্রান্ত বিষয়গুলো এড়িয়ে চলাটাই কি তাহলে তৃণমূলের জন্য এই মুহূর্তে সঠিক পথ বলে মনে হচ্ছে? যে দল বিরোধী কাজ তো আমি কোনো করিনি। আমি আমার জ্ঞাতার্থে আমি কেন বাকি কেউও বলবে যে আমি কোনো দল বিরোধী কাজ, যেটাকে কোট আনকোট দল বিরোধী কাজ বলে দাগানো যায়, সেটা করিনি বলেই মনে হয়। প্রত্যেকেই তো মলেস্টেশনের শিকার হয়ে থাকি কোনো না কোনো জায়গায়। তো কেউ আপোষ করে নেয়, কেউ প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখাবো এই শর্ট ফিল্মের মাধ্যমে কেউ আপোষ করবে না, সবাই প্রতিবাদ করবে, আর সেই রাইট সবার আছে। একটা বিষয় তদন্ত চলছে, সেই বিষয়টাকে প্রত্যক্ষভাবে আরজিকর বা এই তিলোত্তমার বিষয়টিকে এনে এই ধরনের কোনো কাজে দল অনুমোদন করেনি। এর বিষয়টা বাকিটা তাদের ব্যাপার। ওরা এত ছোট যে ওর কোনো কথার উত্তর আমি দেব না। ওর শর্ট ফিল্মের পাবলিসিটি করানোর জন্য নিজেরাই এসব করিয়েছে কিনা তাও জানি না। এখন চটি চাটতে গিয়ে কে মাথায় চাটি খেয়েছে, এটা কোনো খবর হতে পারে। কি কারণে সাসপেন্ড করলো কেউ কি বুঝতে পারছেন? আরো বেশি বন্দনা করা হয়নি কেন সে কারণেও হতে পারে, অথবা বন্দনাটা একটু যেন অন্যরকম হয়ে গেল, এই সময়তে না অন্য সময় করলে ঠিক ছিল, তাও হতে পারে। মাৎসর্যায় চলছে তৃণমূলের মধ্যে। আর সিপিএমকে পরামর্শ দিলেন কে? মানে তৃণমূলকে যেরকম লোকজন পরামর্শ দিচ্ছেন তাদের দলেরই দল ছাড়তে চাওয়া সাংসদ, সিপিএমকে যিনি পরামর্শ দিলেন এই মুহূর্তে তিনি কিন্তু সিপিআইএমের কেউ নন। দেখুন, এমন একজন তিনি এই বক্তব্যটা রাখলেন না, এবং এমন একটা প্রসঙ্গটা এমন একটা জায়গায় রাখলেন, সেটা কিন্তু সিপিআইএমের জন্য যথেষ্ট অস্বস্তির বিষয়, আবার স্বস্তির বিষয়ও বটে। এই রকম পরিস্থিতিতে, এই এখন বর্তমান পরিস্থিতিতে বললাম না, যেরকম ওই তিলোত্তমা নামটা ওই তৃণমূলের জন্য একটা চরম অস্বস্তিকর শব্দ হয়ে দাঁড়িয়েছে, সিপিআইএমের জন্য হয়তো আজকে যে ঘটনাটা ঘটলো, আজকে তারা যে পরামর্শটা পেলেন বা বক্তব্যটা তাদের সম্পর্কে রাখা হলো, সেইটা হয়তো তাদের জন্য একই সঙ্গে কোথাও গিয়ে অস্বস্তির, আবার কোথাও গিয়ে একটা সার্টিফিকেটও বটে। হয়তো ভবিষ্যতের কথা ভেবেই এই পরামর্শটা তারা পেলেন। কিন্তু ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় গিয়ে ফের একবার তুলে আনলেন সেই জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার কথাটা। জ্যোতি বসু নিজেই যাকে ঐতিহাসিক ভুল বলেছিলেন। 28 বছর পর জাতীয় রাজনীতিতে সেই প্রসঙ্গ আবার উঠল। দেখুন, সিপিএমের অন্দরের গঠনতন্ত্র আর সিদ্ধান্ত, সেটা নিয়ে মুখ খুললেন ফারুক আবদুল্লাহ। পরিষ্কার বললেন, ওইভাবে যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি, সেটা একটা ভুল ছিল, বড় ভুল, এবং সেই ভুলের ফলে ভারতের আজকের এই হাল। যদি তখন জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের আজ এইভাবে হাল হতো না। এবার এই কোটা কথাটা তিনি হয়তো তার রাজনৈতিক বাধ্যবাধকতা, তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বলেছেন। কি হতো না হতো সেটা তো পরের কথা, কিন্তু জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা সিপিআইএমকে এখনও যেরকমভাবে বেঁধে, সেরকম তারা হয়তো এইটা প্রচারে অন্তত আনতে পারবেন
যে এখনও লোকে এটাই কোথাও গিয়ে আফসোস করে, তাদের নেতা যদি দেশের নেতা হতেন তাহলে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতো। मुझे इस जमात से शिकायतें भी बहुत हैं। जब हम बंगाल के वजीर आला को हिंदुस्तान का वजीर आजम बनाना चाहते थे, ज्योति बासु जी को, तब आपकी जमात ने साथ नहीं दिया। उस वक्त ज्योति बासु हिंदुस्तान के वजीर आजम बन जाते तो मैं समझता हूँ हिंदुस्तान का आज का नक्शा नहीं होता जो आज है। প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেয়া, ইউপিএ সরকার থেকে সমর্থন তোলা ভুল, সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কার করা ভুল, আজকে জাতীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক, পশ্চিমবঙ্গে শূন্য। এখন সেই পুরনো কথাগুলো তো পুরনো মানুষদের কাছ থেকে শুনতে হবেই। জ্যোতি বসু প্রধানমন্ত্রী হলে দেশের হাল বদলে যেত, ফারুক আবদুল্লাহর দিবাস্বপ্ন হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমরা জানি ওই প্রধানমন্ত্রিত্বের যে সুযোগ জ্যোতি বসু হারানোর পর তিনি যে কদিন পশ্চিমবঙ্গ শাসন করেছিলেন, পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে কিছু বদল হয়নি এবং একটা পোকা খাওয়া পশ্চিমবঙ্গকে তিনি আমাদের জন্য দিয়ে গেছেন। সীতারাম ইয়েচুরির স্মরণসভা ইন্ডিয়া ঐক্যের একটা গেট টুগেদারে পরিণত হয়েছিল। পরিস্থিতিও 96-এর মতো। বিজেপিকে রুখতে সব রাজনৈতিক দল এক ছাতার তলায় আসবে কি আসবে না সেটা নিয়েই তো চর্চা চলছে, চেষ্টা চলছে। 96-এ যুক্তফ্রন্ট সরকারে বাংলার শাসক দল সিপিআইএম সরাসরি যোগ দেয়নি, আর আজ সীতারাম ইয়েচুরির স্মরণসভাতেও বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস যোগ দিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সিপিআইএমের সাধারণ সম্পাদকের স্মরণসভায় যোগ দেবে। দেখুন, নর্মাল কোর্সে রাজনৈতিক পরিস্থিতি হিসেবে এটা তো তৈরি হয়নি এখনও, কিন্তু গোটা ব্যাপারটা তারা তো রাজ্যের পরিপ্রেক্ষিতে দেখছিলেন, এটা তো সর্বভারতীয় ক্ষেত্রের ব্যাপার ছিল। এই অনুপস্থিতিকে নিঃসন্দেহে হয়তো ঐতিহাসিক ভুল বলা যাবে না, তবে অন্যত্র ভুলভ্রান্তি হচ্ছে না তো? আমপানের পর চাল আর ত্রিপল চুরির অভিযোগ তুলেছিল বিজেপি। মালদায় তো ফিরহাদ হাকিমের নিয়ে যাওয়া ত্রাণ চোখের সামনে লুট হয়ে গেল। প্রত্যেকবার এটা হয় জানেন, যখন এই ত্রাণ টান যায় মুখ্যমন্ত্রীকে শুধু সতর্ক করতে হয়, এমনকি ফেরত দিতে বলতে হয়। এ তো মানে প্রত্যেকবার বৎসর ভরকার এই এক ছবি। আর দেখুন এবার সচরাচর জিনিসপত্র আসে লোকচক্ষুর অন্তরালে, সেগুলো কেউ কেউ নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এটা চোখের সামনে। মালদায় ফিরহাদ হাকিম নিয়ে গেছিলেন ত্রাণ, সেটা এমনভাবে লুট হলো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গেল। মানিকচকের ভূতনির 3টে গ্রাম জলের তলায়, কয়েক লক্ষ মানুষ বানভাসী। এবার বানভাসীদের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর অডিও বার্তা শোনালেন ফিরহাদ হাকিম। তাতে দ্রুত ত্রাণ আর উদ্ধার কাজের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বাস্তবে কি দেখলাম আমরা? ট্র্যাক্টর থেকে হরিণ লুটের মতো ত্রাণ ছুঁড়ে দেওয়া হলো। তাতে যা হওয়ার তাই হলো। যার গায়ের জোর রয়েছে, কপালের জোর রয়েছে, তিনি ত্রাণ পেলেন। যার শরীরে শক্তি কম, তিনি পৌঁছতেই পারলেন না। আর টানা হেঁচড়ায় কেজি চাল মাটিতে পড়ে নষ্ট হলো। যারা লুট করলেন তারা কিন্তু লুঠেরা নন, তারাও অভুক্ত মানুষ। কিন্তু যারা দিলেন, এইভাবে ত্রাণ ছুঁড়ে দেওয়াটার মধ্যে কি সৌজন্য, সম্মান কোনোটা খুঁজে পাওয়া যায়? একটুখানি মানে এই ভাবনা চিন্তাগুলো অন্যরকম হলে ভালো হতো নাকি? দেখুন, আমাদের করের টাকায় দেওয়া ত্রাণ, সেই ত্রাণ সরকারের উদারতা নয়, করুণাও নয়, কর্তব্য। এইভাবে ত্রাণ নিয়ে রাজ্যের বানভাসী মানুষকে অপমান করার মানে কি? এবং সত্যি কথা বলতে কি, এটা দেখে তো এটাও মনে হতে পারে, ওই বললাম, শোনালাম একটু আগে আপনাদের, একজন বিধায়ক, তৃণমূলের বিধায়ক, তিনি বলছেন প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীর কথা অগ্রাহ্য করবেন। মুখ্যমন্ত্রী মানে দলনেত্রীও তো বটে। মুখ্যমন্ত্রী তো নিজে তার আগে যখন তার বার্তা ফিরহাদ হাকিম শোনালেন ওখানকার মানুষজনকে, তার মধ্যে দিয়ে তো তাদের মানুষগুলোকে, এই বানভাসী মানুষগুলোর পাশে থাকার জন্য, তাদের সম্পর্কে নিজের যাবতীয় অনুকম্পা, সহমর্মিতা প্রকাশ করার জন্য মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন। বলেছেন তাদের জন্য ব্যবস্থা করবেন, যাতে তারা এই দুর্যোগের সময় কিছুটা সুরাহা পান। অপমান করার কথা তো বলেননি। যারা গেছিলেন তাদের কি মনে হচ্ছিল? এটাই সিস্টেম?
এতে তো মুখ্যমন্ত্রীকে অপমান করছেন তারা। দেখুন, শুকনো জায়গায় ত্রাণ বিলি হচ্ছিল, জলে ডোবা তো নয়। কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছি ওই জলে ডুবে ডুবে সাঁতরে এসে লোকে ত্রাণ নিয়ে যাচ্ছে, তখন কিন্তু বুঝেছিলাম যে ওখানকার ওটাই বাস্তবতা। কিন্তু এখানে তো শুকনো জায়গা, একটু সুষ্ঠুভাবে লাইনে দাঁড় করিয়ে ত্রাণটা দেওয়া যেত না? ত্রাণের ডিস্ট্রিবিউশন নিয়ে, অপ্রতুলতা নিয়ে খানাকুলেও যেমন অভিযোগ রয়েছে, পুরসুরাতেও যেমন অভিযোগ রয়েছে, ঘাটালেও যেমন অভিযোগ রয়েছে, ভূতনির চরেও ঠিক একই অভিযোগ তৈরি হয়েছে। কোথাও পর্যাপ্ত তিরপল নেই, শিশু খাদ্য নেই, শুকনো খাবার নেই, এবং বানভাসী মানুষের এই করুণ দুর্দশার কারণ মুখ্যমন্ত্রীর চরম অব্যবস্থা, তার প্রশাসন। আমরা গভর্নমেন্ট কি করব? আমরা যথেষ্ট পরিমাণে ত্রাণ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এমন হচ্ছে যে ত্রাণ পৌঁছাতে নৌকা থেকে মনে হচ্ছে কিছু লোক লুট করে নিচ্ছে। ফলে রিমোট এরিয়া যেগুলো আছে সেগুলোতে ত্রাণ যেতে আমাদের অসুবিধা হচ্ছে। যেই রাজনৈতিক দলের লোকেই এটা করুক, আমার মনে হয় তার কোনো মূল্যবোধ নেই, তার নৈতিক কোনো দায়িত্ব নেই। আমি সকলের কাছেই, আমি বিরোধীদের কাছেও আবেদন করব যে এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়। এখন মানুষ বিপদে পড়েছে, কি করে মানুষের কাছে আমরা বন্যার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে পারবো? সকলেই আসুন, একসঙ্গে কাজ করি এই সময়টা। রাজ্যের প্রশাসনিক প্রধানের দুশ্চিন্তা হওয়াটাই স্বাভাবিক। তবে দেখুন, এই রাজ্যের এই দুর্যোগ নিয়ে তৃণমূল নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি যতই দুশ্চিন্তায় থাকুন, আরেকটা জায়গায় অন্তত তিনি একটু স্বস্তি পেলেও পেতে পারে। বীরভূম সদ্য আর কি ওখানে প্লাবিত হয়েছিল, কিন্তু দলেও তো প্লাবন দেখা দিয়েছিল। প্লাবন মানেই তো ভাঙন। এই মুহূর্তে মনে হচ্ছে তার দলে, অন্তত বীরভূমে, ভাঙনের আশঙ্কাটা এক্ষুনি নেই। বোলপুর পার্টি অফিসে আজ কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের মধ্যে বৈঠক হয়েছে। আজ চিকিৎসার জন্য কলকাতায় আসছেন অনুব্রত। এবার তার আগে এই দুজন যুযুধার, সেটা তো গত কয়েকদিনে বোঝা গেছিল। একটা চোরা স্রোত বইছে, বাঁধ যে কোনো সময় ভাঙতে পারে। বাঁধটা আপাতত যে ভাঙেনি, সেটা নিজেদের এই কথাবার্তায়, আর সেটা খানিকটা ফাটল টাটলগুলো মেরামত হলো কি না সেটা অবশ্য আগামী দিনে বোঝা যাবে। তবে আপাতত এই যে দুজনের কথা হয়েছে, এটাই কিন্তু তৃণমূলের কাছে একটা বড় স্বস্তির বিষয়। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।